প্রকাশ তার বাবা হরিপদ বাবু এবং মা লতা দেবীর সঙ্গে গ্রামে বাস করে। প্রকাশের বাবা একজন অটো চালক ছিল। ছোটবেলা থেকে প্রকাশ পড়াশোনাতে খুবই ভালো ছিল, তাই সে বড় হয়ে শহরে একটি খুবই ভালো চাকরি পায়। তাই প্রকাশ শহরে থেকেই চাকরিতে জয়েন করে। এভাবেই শহরে বসবাস করতে করতে প্রকাশের প্রিয়াঙ্কা নামের একটি মেয়েকে পছন্দ হয়, যে কিনা পেশায় একজন মেকআপ আর্টিস্ট ছিল। প্রিয়াঙ্কা এবং প্রকাশ একে অপরকে বিয়ে করার জন্য প্রস্তুত ছিল, কিন্তু একদিন হঠাৎ করে প্রকাশ প্রিয়াঙ্কার সঙ্গে দেখা করতে এসে বলে, প্রিয়াঙ্কা, আমার বাবা মারা গেছে, আমার মা এবার সম্পূর্ণ একা হয়ে গেছে, এবার আমাদের বিয়ে করে নেওয়া উচিত। আর হ্যাঁ, আমি মায়ের সঙ্গে কথা বলেছি, মা কিছুতেই গ্রাম ছেড়ে শহরে এসে থাকতে পারবে না বলেছে, তাই আমাদের বিয়ের পর তোমাকে কিন্তু গ্রামে গিয়েই থাকতে হবে আমার মায়ের সাথে, পারবে তো? প্রকাশের কথা শুনে প্রিয়াঙ্কা প্রচন্ড পরিমাণে অবাক হয়। প্রকাশের বাবা হঠাৎ করে মারা যাবে এটা তারা কেউ কখনো ভাবতে পারেনি। আসলে হরিপদ বাবু অটো চালাতে গিয়ে এক গুরুতর অ্যাক্সিডেন্টের ফলে মারা যায়। কিন্তু প্রকাশ শহর ছেড়ে কেউ কখনো গ্রামে থাকতে চায় না। গ্রাম থেকে সবাই শহরের দিকে ছুটে আসে, কারণ শহরে কাজকর্মের দিক থেকে অনেক রকমের সুযোগ সুবিধা পাওয়া যায়। আমি যদি বিয়ের পরে গ্রামে গিয়ে থাকি, তাহলে আমার পছন্দের বিউটি পার্লারের কি হবে বলো? আমি জানতাম তুমি তোমার বিউটি পার্লার নিয়ে চিন্তা করবে। তুমি এত চিন্তা করছো কেন? তুমি যেমন এখানে মেয়েদের সাজাচ্ছ, তেমনই তুমি আমাদের গ্রামে গিয়েও গ্রামের মেয়েদেরকে সাজাবে। আর তাছাড়া ওখানে তুমি আরো ভালো কাজ করতে পারবে, কারণ বিশেষ করে আমাদের গ্রামে ভালো কোনো বিউটি পার্লার নেই। আমি তোমাকে একটা বিউটি পার্লার খুলে দেবো, কোনো অসুবিধা হবে না। এই কথা শুনে প্রিয়াঙ্কা প্রচন্ড পরিমাণে খুশি হয়। কয়েকদিনের মধ্যেই প্রকাশ প্রিয়াঙ্কাকে বিয়ে করে গ্রামে নিয়ে চলে যায়। প্রকাশ তার অফিস থেকে ছুটি নিয়ে 2 মাসের জন্য গ্রামের বাড়িতেই থাকে। প্রকাশ এবং প্রিয়াঙ্কা দুজনে মিলে লতা দেবীর খুবই সেবা যত্ন করতে থাকে। এভাবে দেখতে দেখতে 2 মাস পর প্রকাশের অফিস জয়েন করার দিন এগিয়ে আসে। প্রকাশ, তুমি তো আবার শহরে চলে যাবে। তুমি যে বলেছিলে আমাকে বিউটি পার্লার বানিয়ে দেবে, তুমি শহরে যাওয়ার আগে অবশ্যই আমার বিউটি পার্লারটা বানিয়ে দিয়ে যেও, কারণ এভাবে সবসময় বাড়িতে বসে থাকতে আমার ভালো লাগছে না। আমি আমার কাজটাকে খুব মিস করছি প্রকাশ। আচ্ছা প্রকাশ, আমাদের পার্লারটা কোথায় হবে বলো তো? না আসলে প্রিয়াঙ্কা, আসলে আমাকে ক্ষমা করে দিও প্রিয়াঙ্কা, আমি তোমাকে যে কথাটা দিয়েছি সেটা রাখতে পারবো না। আমি বিয়ের পরেই মায়ের সঙ্গে এই ব্যাপারে কথা বলেছি। মা কিছুতেই তোমাকে বিউটি পার্লার খুলতে দেবে না বলছে। আমি মায়ের কাছ থেকে অনুমতি না পেয়ে এই কাজটা কিছুতেই করতে পারবো না। এই শুনে প্রিয়াঙ্কা প্রচন্ড পরিমাণে রেগে যায়। কিন্তু কেন প্রকাশ? বিউটি পার্লার খুললে কি ক্ষতি হবে? বরং আমরা তো আরো বেশি টাকা ইনকাম করতে পারবো। তখনই সেখানে লতা দেবী চলে আসে। কোনো দরকার নেই তোমার টাকা ইনকাম করার। আমার ছেলে যথেষ্ট ভালো চাকরি করে, মাস গেলে আমার ছেলে যা টাকা রোজগার করে তাতে তোমার কাজ করার কোনো প্রয়োজন নেই। কিন্তু মা, আমাদের তো একটা ভবিষ্যৎ আছে। মানছি প্রকাশ এখন ভালো টাকা ইনকাম করছে, কিন্তু ভবিষ্যতে কখন কি হয় তার তো কোনো ঠিক নেই। এই যে ধরুন, আমাদের বাড়িটা কত পুরানো ভাঙাচোরা বলুন তো। আমি আর প্রকাশ দুজনে মিলে ইনকাম করে আমরা তো সুন্দর করে নতুন করে আমাদের বাড়িটা বানাতে পারবো। আবার আমাদের যা আছে সবই ঠিক আছে, আমাদের কোনো রকম ভাবে তোমার সাহায্যের প্রয়োজন নেই। শোনো, আমাদের গ্রামে বাড়ির বউরা বাইরে বেরিয়ে কাজ করবে এটা কিছুতেই হতে পারে না। তুমি যদি এখন টাকা ইনকাম করতে শুরু করো, তাহলে গ্রামের লোকেরা আমাদের থুথু করবে। প্রিয়াঙ্কা তার শাশুড়ি মাকে অনেক বোঝানোর চেষ্টা করলেও তার শাশুড়ি মা কিছুতেই বুঝতে চায় না। আর প্রিয়াঙ্কার কাছে অন্য কোনো উপায়ও থাকে না, সে সমস্ত কিছু মুখ বুঝে মেনে নেয়। 2-1 দিনের মধ্যে প্রকাশ আবার কাজের জন্য শহরে চলে যায়। কিন্তু কয়েকদিনের মধ্যেই প্রকাশ আবার মন খারাপ করে শহর থেকে গ্রামের বাড়িতে ফিরে আসে। প্রকাশ, তোমার কি হয়েছে? তুমি যদি না বলো আমরা তাহলে বুঝবো কিভাবে? বলো, তোমার চাকরিটা কিভাবে চলে গেল সেটা তো বলো। কি আর বলবো প্রিয়াঙ্কা, আমাকে ফাঁসানো হয়েছে। আসলে আর 2 মাস পর আমাদের প্রমোশন হওয়ার কথা ছিল। আমাদের বস বলেছিল 2 মাস পর আমাকে আমাদের কোম্পানির ম্যানেজার করে দেবে, যেটা আমাদের বর্তমান ম্যানেজার বিকাশবাবু কিছুতেই মেনে নিতে পারেনি। তাই বিকাশবাবু আমাকে ফাঁসানোর জন্য নানান রকম ফন্দি করেছে। কি করেছে তোমাদের ম্যানেজার তোমার সঙ্গে? 2 মাস আমি যখন অফিসে যাইনি তখন আমার অনুপস্থিতিতে বিকাশবাবু আমার নামে বদনাম রটিয়েছে। এখন কোম্পানির তরফ থেকে আমার নামে 1 কোটি টাকার কেস করা হয়েছে। আমি নাকি কোম্পানির 1 কোটি টাকা হাতিয়ে নিয়েছি। আমি খুব ভালো করেই জানি এই টাকাটা বিকাশবাবুই নিয়েছে। আর এখন যেহেতু কোম্পানি দাবি করেছে যতদিন আমি 1 কোটি টাকা কোম্পানিকে ফেরত দিতে পারবো ততদিন আমার নামে কেস তুলবে না, আর ততদিন পর্যন্ত আমি কোনো কোম্পানিতে চাকরিও পাবো না। প্রকাশের মুখে এমন কথা শুনে প্রিয়াঙ্কা এবং তার শাশুড়ি মায়ের মাথায় আকাশ ভেঙে পড়ে। এরকম পরিস্থিতিতে তারা কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। 1 কোটি টাকা তো অনেক বেশি রে খোকা, তুই 1 কোটি টাকা কিভাবে জোগাড় করবি? আর তুই যদি কোনো চাকরি না পাস তাহলে তুই টাকাটাই বা কোথায় পাবি? 1 কোটি টাকা জমাতে তো অনেক দিন সময় লেগে যাবে। আমার জীবনটা পুরোপুরি শেষ হয়ে গেল গো মা। আমি আর কোনো রকম উঠে দাঁড়াতে পারবো না। নিজের পরিবারকে নিয়ে কিভাবে খেয়ে পড়ে বেঁচে থাকবো, এটাই এখন আমার মূল চিন্তা। আর এখন তো আমার কাছে একটাই উপায় আছে। বাবা যেরকম অটো চালাতো আমাকেও ওর অটো চালাতে হবে। আর বাবার অটো তো বেকারই পড়ে আছে, তাই ভাবছি ওটাই চালাবো।
তুমি শেষ পর্যন্ত অটো চালাবে? তুমি তো তোমাদের গ্রামে অন্য কোনো কাজের সন্ধানও করতে পারো। কোনো দোকান বা কোনো ফ্যাক্টরিতে যদি কোনো ভালো কাজ পেয়ে যাও তুমি। এই মেয়ে, তোমার সমস্যা কি শুনি? আমার ছেলে অটো চালাবে তাতেও তোমার অসুবিধা? আমার ছেলের সঙ্গে যত কিছু খারাপ হচ্ছে এসবের জন্য তুমি দায়ী। তুমি ভীষণ অপয়া। আমার ছেলে অটোই চালাবে। আমি তো বলবো যা হয়েছে ভালোই হয়েছে। আমার ছেলেটা এবার বাড়িতেই থাকতে পারবে, অন্তত আমার চোখের সামনে তো থাকবে, এতেই আমার শান্তি। মা, তুমি প্রিয়াঙ্কাকে এভাবে কথা শুনিও না। প্রিয়াঙ্কার এতে কোনো দোষ নেই। আমার তো মনে হচ্ছে আমি প্রিয়াঙ্কাকে বিয়ে করে প্রিয়াঙ্কার জীবনটা শুধু শুধু শেষ করে দিলাম। প্রিয়াঙ্কা যদি শহরে থাকতো তাহলে ওর জীবনটা এখন পুরোপুরি অন্যরকম হতো। কেন রে, তোর বউয়ের কি যোগ্যতা আছে? তোর বউয়ের মধ্যে কোনো যোগ্যতা নেই। শুধুমাত্র সারাদিন রং চং মেখে ঘুরে বেড়ানো ছাড়া তোর বউ কি আর করতে পারে? এর মাথায় তো মেকআপ ছাড়া আর অন্য কিছুই নেই। শাশুড়ি মায়ের মুখে এমন কথা শুনে প্রিয়াঙ্কা কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। প্রকাশ তার বাবার অটোটা ভালো করে মেরামত করে কিছুদিনের মধ্যেই অটো চালানো শুরু করে দেয়। কিন্তু সেই অটো বহু বছরের পুরনো হওয়ায় প্রকাশ সেরকম ভাবে প্যাসেঞ্জার পায় না, তাই সে ভালো টাকা উপার্জনও করতে পারে না। ধীরে ধীরে তাদের সংসারে নানান রকমের অভাব অনটন দেখা দিতে শুরু করে। এর ফলে প্রকাশ ভীষণ পরিমাণে দুশ্চিন্তায় ভুগতে থাকে। প্রকাশ, এভাবে ভেঙে পড়লে চলবে না। দেখবে একদিন না একদিন সবকিছু ঠিক হয়ে যাবে। কি করে ঠিক হবে বলো প্রিয়াঙ্কা? মাস গেলে মায়ের জন্য 5,000 টাকা ওষুধ কিনতে হয়। মায়ের ওষুধ শেষ হয়ে গেছে। আমি এখন 5,000 টাকা কোথায় পাবো? আর 2-1 দিনের মধ্যে বাড়ির রেশনপত্রও তো শেষ হয়ে যাবে। ঠিক এমন সময় প্রকাশের কাছে তাদের গ্রামের একটি মেয়ে আসে। তার নাম ছিল তিতলি। প্রকাশ দাদা, তুমি আমাকে একটা হেল্প করবে গো? দেখো না, আজকে আমার বিয়ে, আর আমাদের গ্রামে যে বিউটি পার্লারটা আছে ওই পার্লারের মেকআপ আর্টিস্ট হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে। এখন সে হসপিটালে অ্যাডমিট আছে। আমার ওর কাছেই সাজার কথা ছিল, কিন্তু এখন তো ওর কাছে সাজতে পারবো না, তাই আমাকে এখন অন্য বিউটি পার্লারে যেতে হবে। তুমি কি আমাকে মহেশচন্দ্রপুরে নিয়ে যেতে পারবে? মহেশচন্দ্রপুর এখান থেকে তো অনেক দূরে। অটো যেতেই তো আমাদের 2 ঘন্টা সময় লেগে যাবে। তারপর ফিরে আসতেও তো 2 ঘন্টা সময় লাগবে। সে কি 2 ঘন্টা সময় লেগে যাবে? তার উপর ব্রাইডাল মেকআপ করতেও তো 5-6 ঘন্টা সময় লাগবে। এবার আমি কি করব কিছুই তো বুঝতে পারছি না। আমার শ্বশুর বাড়ি থেকে সবাই চাই আমি যেন পার্লার থেকেই মেকআপ করি। আর তাছাড়া আমারও তো এটা অনেক দিনের স্বপ্ন ছিল, আমি আমার বিয়েতে বিউটি পার্লার থেকেই সাজবো। এমন সময় প্রিয়াঙ্কার মাথায় খুব সুন্দর একটা আইডিয়া আসে। আমি তোমার হেল্প করতে পারি তিতলি। আসলে আমি নিজেই একজন মেকআপ আর্টিস্ট, আর আমি খুব সুন্দর মেকআপও করতে পারি। তুমি যদি চাও তাহলে আমি তোমার ব্রাইডাল মেকআপটা করে দিতে পারি, তবে বেশি নয়। তুমি আমাকে 5,000 টাকা দিও, তাতেই হবে। কি, তুমি মেকআপ আর্টিস্ট? তুমি মেকআপ আর্টিস্ট হয়ে বাড়িতে বসে আছো কেন? আমাদের এখানে মেকআপ আর্টিস্টের বড্ড ডিমান্ড, আর তুমি ব্রাইডাল মেকআপ করবে মাত্র 5,000 টাকায়? আমাকে যে সাজিয়ে দেবে বলেছিল সে তো 10,000 টাকা চেয়েছিল। ঠিক আছে বৌদি, আর দেরি করো না, তুমি আমাকে সাজানো শুরু করে দাও। তবে হ্যাঁ, ভালো করে সাজিয়ে দিতে হবে কিন্তু। প্রিয়াঙ্কা, তুমি এসব কি করছো? তুমি তো ভালো করেই জানো তোমার এসব মেকআপের কাজকর্ম আমার মা একদম পছন্দ করে না। মা যদি দেখতে পাই তুমি মেয়েটাকে সাজিয়ে দিচ্ছ তাহলে কিন্তু খুব বিপদ হবে। মা কিছুই দেখতে পাবে না, আর কিছু জানতেও পারবে না, কারণ আমি তিতলিকে বাড়িতে বসে সাজাবো না। আমি তো তিতলিকে অটোর মধ্যে বসে সাজাবো। তুমি আমাকে আর তিতলিকে অটো করে বাড়ি থেকে দূরে নিয়ে চলো। আজকে প্রথমবার কোনো মেকআপ আর্টিস্ট অটোতে বসে কারোর ব্রাইডাল মেকআপ করবে। বাহ প্রিয়াঙ্কা, তুমি তো দারুণ আইডিয়া দিয়েছো। তুমি যদি অটোতে বসে মেকআপ করো তাহলে মা কিছু জানতেও পারবে না। ঠিক আছে, তোমরা দুজনে অটোতে বসে পড়ো। তিতলি প্রিয়াঙ্কা এবং প্রকাশের কোনো কথাই বুঝতে পারে না যে তারা দুজনে কি করতে চলেছে। তবুও তিতলি প্রিয়াঙ্কার উপর ভরসা রাখে। প্রিয়াঙ্কা তার সমস্ত মেকআপ প্রোডাক্টগুলো অটোর মধ্যে তুলে নেয় এবং প্রকাশ তিতলি ও প্রিয়াঙ্কাকে অটো করে তাদের বাড়ি থেকে দূরে একটা ফাঁকা জায়গায় নিয়ে যায়। সেখানে প্রিয়াঙ্কা সময় নিয়ে খুব সুন্দর করে তিতলিকে সাজিয়ে দেয়। প্রিয়াঙ্কার হাতের মেকআপ তিতলি ভীষণ পরিমাণে পছন্দ করে। ও মাই গড বৌদি, তুমি আমাকে দারুণ সাজিয়েছো। আমি তো নিজেকে নিজেই চিনতে পারছি না। তোমার হাতে সত্যিই জাদু আছে। এই নাও বৌদি, তোমার 5,000 টাকা। আর হ্যাঁ, আমি তোমাকে খুশি হয়ে আরো 2,000 টাকা দিতে চাইবো। এই নাও। আর হ্যাঁ বৌদি, তুমি পারলে পুরোপুরি ভাবে এই অটোর মধ্যে পার্লার খুলে নাও। তোমার অটো পার্লারে আমি আবার সাজতে আসবো, কেমন? এই বলে তিতলি সেখান থেকে চলে যায়। প্রিয়াঙ্কা এবং প্রকাশ সেই টাকা দিয়ে লতা দেবীর জন্য ওষুধ কিনে বাড়িতে ফিরে আসে। লতা দেবী মনে করে তার ছেলে বৌমা হয়তো ওষুধ কিনতেই বাড়ি থেকে বেরিয়েছিল। তাছাড়া লতা দেবী নানান রকম শারীরিক অসুস্থতায় জড়িত থাকায় বেশিরভাগ সময় সে ঘুমিয়েই কাটায়, তাই সে ঠিকঠাক ভাবে প্রিয়াঙ্কার উপর নজর রাখতে পারে না। এই সুযোগে প্রিয়াঙ্কা তার অটো পার্লারের কাজ চালাতে থাকে। যখনই কেউ প্রিয়াঙ্কার কাছে সাজতে আসে তখনই প্রকাশ অটো করে প্রিয়াঙ্কাকে অন্য জায়গায় নিয়ে চলে যায়, আর প্রিয়াঙ্কা অটোর মধ্যে বসেই তার ক্লায়েন্টদের মেকআপ করতে থাকে। এভাবে ধীরে ধীরে প্রিয়াঙ্কার অটো পার্লার খুবই বিখ্যাত হয়ে যায়।
একদিন কমলা নামে একটি মেয়ে প্রকাশের বাড়িতে আসে, কিন্তু সেদিন প্রকাশ কিংবা প্রিয়াঙ্কা বাড়িতে না থাকায় কমলা লতা দেবীর সঙ্গেই কথা বলে। কাকিমা, আপনার বৌমা কোথায়? আপনার বৌমাকে তাড়াতাড়ি ডাকুন, আমি আপনার বৌমার কাছে সাজতে চাই। আজকে আমার বিয়ে। আপনার বৌমা কিন্তু দারুণ সুন্দর মেকআপ করতে পারে। শুধু তাই নয়, আমি শুনেছি আপনার বৌমা অটো পার্লারে সবাইকে সাজিয়ে দেয়। আমাদের গ্রামের সবাই এখন আপনার বৌমার কাছে সাজার জন্য একেবারে পাগল। এইসব কথা শোনার পর লতা দেবী আকাশ থেকে পড়ে। সে তার বৌমার উপর প্রচন্ড পরিমাণে রেগে যায়। শুধু তাই নয়, সে কমলাকে উল্টোপাল্টা কথা বলে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। কিছুক্ষণ পর প্রকাশ এবং প্রিয়াঙ্কা বাড়িতে ফিরে এলে লতা দেবী প্রিয়াঙ্কাকে যাচ্ছে তাই ভাবে অপমান করে এবং তাকে ছোট বড় কথা শোনাতে থাকে। তোমার সাহস কি করে হলো আমাকে মিথ্যা কথা বলার? তোমার মতো মেয়ের এই বাড়িতে কোনো জায়গা নেই। তুমি আজকেই বাপের বাড়িতে চলে যাও, আর ওখানে গিয়েই তোমার মেকআপ করার যা করার তুমি করতে পারো। আমাদের বাড়িতে এসব কিছু চলবে না। প্রকাশ এমন পরিস্থিতিতে কিছুতেই চুপ করে থাকতে পারে না। মা, প্রিয়াঙ্কাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার আগে তুমি এটাও জেনে নাও, প্রিয়াঙ্কার এই বাড়ি থেকে চলে গেলে আমাদের না খেয়ে মরতে হবে, কারণ আমাদের সংসার এখন প্রিয়াঙ্কাই চালাই। আমাদের সংসারের সমস্ত রকম খরচা, এমনকি তোমার ওষুধ কেনার টাকাও প্রিয়াঙ্কা বহন করে, কারণ অটো চালিয়ে তো আমার সেরকম কোনো ইনকাম হয় না, আর আমাদের অটো তো অনেক পুরনোও হয়ে গেছে, কেউ আমাদের অটোতে বসতেই তো চায় না। এভাবেই প্রকাশের কাছে সত্যি কথা জানার পর লতা দেবী তার ভুল বুঝতে পারে। সে বুঝতে পারে যেই মেয়েকে সে এতদিন ধরে অপমান করে এসেছে, সেই মেয়ে তাদের জন্য কত কিছুই না করেছে। তাই লতা দেবী হাত জোর করে প্রিয়াঙ্কাকে বলে, আমাকে ক্ষমা করে দাও বৌমা, আমি তোমার সঙ্গে অনেক অন্যায় করেছি। আমি তোমার উন্নতির পথে সব সময় বাধা হয়ে দাঁড়িয়েছি, তবে আর নয়, এবার সব সময় তুমি আমাকে তোমার পাশে পাবে, আমি কথা দিচ্ছি। প্রিয়াঙ্কা তার শাশুড়ি মায়ের সহানুভূতি পেয়ে খুবই খুশি হয়। সেদিনের পর থেকে প্রিয়াঙ্কা আরো মন দিয়ে কাজ করতে শুরু করে। এভাবে প্রিয়াঙ্কা তার অটো পার্লার চালিয়ে হাসি খুশি তার পরিবারকে নিয়ে বসবাস করতে থাকে। প্রীতি তার বাবা মায়ের সঙ্গে বাস করত। বাবা মায়ের একমাত্র মেয়ে হওয়ায় প্রীতিকে তার বাবা মা খুবই ভালোবাসত। প্রীতি বিবাহ উপযোগী হয়ে যাওয়ায় তার বাবা মা এবার তাদের একমাত্র মেয়ের বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এরই মধ্যে প্রীতি একদিন বাড়িতে জানায় সে রাহুল নামে একটি ছেলেকে পছন্দ করে। প্রীতির বাবা মা কোন রকমের নাকচ না করেই রাহুল এবং তার পরিবারের সঙ্গে যোগাযোগ করে। প্রীতির বাবা মা এই বিয়েতে কোনো আপত্তি না করলেও রাহুলের মা মধুমিতা দেবী এই বিয়ে কিছুতেই মেনে নিতে পারে না। কত শখ করেছিলাম নিজের একমাত্র ছেলের বিয়ে দেব, আমি নিজে পছন্দ করে বাড়ির বউ নিয়ে আসবো, কিন্তু সে আর হলো না। আমার কপালটাই যে খারাপ, এত স্বপ্ন দেখলাম, সব স্বপ্ন ভেঙে গেল। দেখো মা, এরকম করে বলার তো কিছু নেই। তোমাদের কি প্রীতিকে পছন্দ হয়নি? আর আমি তো তোমাদেরকে জানিয়েই বিয়েটা করতে চাইছি। তোমরা এই বিয়েতে মতামত না দিলে আমি বিয়ে করবো কিভাবে? আর প্রীতি তো কোনো দিক থেকেই পিছিয়ে নেই, দেখতেও সুন্দর, ভালো চাকরিও করে। আর তোমাদের যদি যৌতুক নিয়ে ইচ্ছে থাকে তুমি সেটা বলো, তুমি যেভাবে চাইবে বিয়েটা সেভাবেই তো হবে। যৌতুক তো দিতেই হবে, আজকাল কোনো মেয়ের বিয়ে যৌতুক ছাড়া হয় না, কিন্তু এখানে তো যৌতুকের প্রশ্ন হচ্ছে না। ছাড়, বাদ দে, আমার আর কিছু বলার নেই। তুই বিয়ে করে সুখে থাক, এটাই চাইবো। শুধু বিয়ে করে আমাদেরকে পর করে দিস না বাবা, তাহলেই হবে। ঠিক আছে কিনি, তুমি একটু শান্ত হও। আমাদের ছেলে আমাদেরকে খুব ভালোবাসে, বিয়ের পরেও আমাদেরকে পর করে দেবে এটা তো আমরাও ভাবতে পারি না। তুমি দেখবে সব ঠিক হয়ে যাবে, তুমি একটু শান্ত হয়ে বসো তো। কিছুদিনের মধ্যেই রাহুল এবং প্রীতির বিয়ের দিন চলে আসে। খুবই ধুমধাম করে তাদের শুভ বিবাহ সম্পন্ন হয়। মধুমিতা দেবী প্রীতির বাবা মায়ের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা এবং অনেক দামি দামি জিনিস যৌতুক নেয়, কিন্তু তবুও সে প্রীতিকে মন থেকে বৌমা বলে মেনে নিতে পারে না। আর সেটার যে কি কারণ সে নিজেও জানে না। বিয়ের 2-3 দিন পর রাহুল প্রীতিকে বলে, প্রীতি, তোমার জন্য কিন্তু একটা সারপ্রাইজ আছে। এই দেখো, সিমলা মানালি যাওয়ার টিকিট। আমরা আমাদের হানিমুনে সিমলা মানালিতে ঘুরতে যাব। কি, যাবে তো? ওয়াও, সিমলা মানালি! এই শীতকালে সিমলা মানালিতে দারুণ লাগবে। আমি তাহলে প্যাকিং করা শুরু করে দিই। আর হ্যাঁ, হানিমুনে যাওয়ার আগে আমাকে তো শপিংও করতে হবে। ওখানে তো প্রচুর ঠান্ডা, আমাকে মোটা মোটা সোয়েটার জ্যাকেট নিতে হবে। আচ্ছা, আমরা কদিন থাকবো ওখানে? তুমি বলো, তুমি যে কদিন চাইবে সে কদিনই থাকবো। আমি এখনো রিটার্ন টিকিট কাটিনি। তুমি যদি বলো 1 সপ্তাহ থাকবে 1 সপ্তাহই, আর তুমি যদি বলো 10 দিন তাহলে 10 দিনই, কোনো অসুবিধা নেই। 10 দিন প্লিজ, 10 দিন। সেই ছোটবেলায় একবার সিমলা মানালিতে গিয়েছিলাম, তারপর আর যাওয়া হয়নি। আমার ওখানকার পরিবেশ দারুণ লাগে। আমরা ওখানে 10 দিন থাকবো, ঠিক আছে? মধুমিতা দেবী দরজার বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার ছেলে এবং বৌমার কথা শুনতে থাকে। ছেলে বৌমা 10 দিনের জন্য সিমলা মানালিতে ঘুরতে যাবে, এটা সে কিছুতেই মেনে নিতে পারে না। তাই সে তৎক্ষণাৎ ঘরের ভেতর ঢুকে এসে বলে,
বিয়ে হতে না হতেই আমার ছেলেকে আমার কাছ থেকে দূর করার প্ল্যান করছো, তাই না? আমার ছেলেকে আমি সেই ছোট থেকে এতদিন পর্যন্ত মানুষ করলাম। আমার ছেলেকে ছাড়া আমি একটা রাতও থাকিনি। আমার একমাত্র ছেলেকে ছেড়ে আমি থাকতে পারবো না, তাই তোমাদের হানিমুনে যাওয়াও হবে না। শাশুড়ি মায়ের মুখে এমন কথা শুনে প্রীতির বড্ড অবাক লাগে, সেই সাথে তার মনও খারাপ হয়ে যায়। এ তুমি কি বলছো মা? বিয়ের পরে সবাই তো হানিমুনে যায়, অনেকেই তো অনেক জায়গায় ঘুরতে যায়, তাই আমরাও যাবো। এতে তো তোমার খারাপ লাগার কিছু নেই। তোমার যদি মনে হয় 10 দিন অনেক বেশি হয়ে যাবে, তাহলে আমরা 1 সপ্তাহ থেকে চলে আসবো, কোনো অসুবিধা নেই। না না, তোকে ছাড়া আমি থাকতে পারবো না, তুই জানিস তো। ঠিক আছে, তোর যদি এতই সিমলা মানালি যাওয়ার ইচ্ছা করে তাহলে আমাকেও নিয়ে চল, আমিও তোদের সঙ্গে যাব। তবে আমি শান্তিতে থাকতে পারবো, অন্তত তোকে চোখের সামনে দেখতে তো পাবো। মধুমিতা দেবীর এমন কথা রাহুল কিছুতেই মেনে নিতে পারে না। তখনই সেখানে মোহন বাবু এসে বলে, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে গিন্নি? তোমার ছেলে এখন ছোট বাচ্চা নয় যে তোমার ছেলে তোমাকে ছেড়ে থাকতে পারবে না। ওরা যেখানে যাচ্ছে যাক না, ওদেরকে যেতে দাও, তুমি বাধা দেবে না। তুমি চলো আমার সঙ্গে। এভাবে মোহন বাবু মধুমিতা দেবীকে সেখান থেকে নিয়ে চলে যায়। পরের দিনে রাহুল প্রীতিকে নিয়ে সিমলা মানালিতে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। সেখানে গিয়ে বরফে ঢাকা অপরূপ সৌন্দর্য দেখে তাদের মন ভরে যায়। এভাবেই তারা 5-6 দিন খুবই আনন্দ করে কাটায়। বাড়িতে ফেরার আগের দিন রাত্রিবেলা রাহুল প্রীতিকে বলে, আচ্ছা প্রীতি, আমার না সিমলাতে একটা বন্ধু থাকে। ওই বন্ধুটা আমাকে কিছুক্ষণ আগে ফোন করেছিল, আমি ওর সঙ্গে দেখা করতে যাব। তুমি রুমেই থাকো, আমি 2 ঘন্টা পরেই চলে আসবো। তুমি সাবধানে থাকবে কিন্তু, হ্যাঁ? কেন তুমি একা যাবে কেন? তুমি আমাকেও নিয়ে চলো। তুমি যাবে আর আমি একা একা থাকবো? আমিও তোমার সঙ্গে যাব। না না, তোমাকে যেতে হবে না। বাইরে স্নোফল হচ্ছে, প্রচন্ড ঠান্ডা বাইরে। এমনিতেই তো তোমার ঠান্ডা লেগেছে, এখন এই রাতে তোমাকে আর বাইরে বেরোতে হবে না। আমি 1 ঘন্টার মধ্যেই চলে আসবো, কথা দিচ্ছি। তুমি কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকো। ঠিক আছে, তাড়াতাড়ি চলে আসবে কিন্তু, বেশি দেরি করবে না। এই শুনে রাহুল সেখান থেকে চলে যায়। প্রীতি রাহুলের জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু দেখতে দেখতে বেশ কয়েক ঘন্টা কেটে গেলেও রাহুল আর ফিরে আসে না। প্রীতি বারে বারে রাহুলকে ফোন করার চেষ্টা করে, কিন্তু রাহুলের ফোন সুইচ অফ থাকে। প্রীতি কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। সে থানায় গিয়ে রাহুলের নামে মিসিং ডায়েরি করতে গেলে থানা থেকে পুলিশ প্রীতিকে আজকের রাতটা অপেক্ষা করার জন্য বলে। পরের দিন সকাল হয়ে গেলেও রাহুল ফিরে না আসলে প্রীতি প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায়। সে কি করবে কিছু বুঝতে না পেরে তার শ্বশুর বাড়িতে এবং নিজের বাবা মাকেও ফোন করে রাহুলের নিরুদ্দেশ হওয়ার খবরটা জানায়। 2-3 দিনের মধ্যে প্রীতি এবং রাহুলের বাবা মাও সিমলাতে চলে আসে। তারা সবাই মিলে পুলিশ স্টেশনে যায়। দেখুন, খুবই দুঃখের সঙ্গে আপনাদেরকে বলতে হচ্ছে যে রাহুল আর বেঁচে নেই। আমরা অনেক খোঁজাখুঁজির পরে পাহাড়ের নিচে রাহুলের পুড়ে যাওয়া গাড়ি খুঁজে পেয়েছি, আর গাড়ির মধ্যে রাহুলের পুড়ে যাওয়া ডেড বডিও আছে। কিন্তু আগুনে পুরো ডেড বডি পুরো কালো হয়ে গেছে। আমাদের অনুমান রাহুলের নিশ্চয়ই সেদিন রাতে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, আর তখনই ও পাহাড়ের উপর থেকে পড়ে গেছে। এই শুনে সকলে ভীষণ পরিমাণে কান্নাকাটি করতে শুরু করে। রাহুলের মা মধুমিতা দেবী প্রীতিকে দোষারোপ করতে থাকে। এই মেয়ের জন্য, এই অপয়া মেয়েটার জন্য সব হয়েছে। বিয়ের পর 1 সপ্তাহের মধ্যেই নিজের স্বামীকে খেয়ে ফেলেছে। আমি বারবার করে বলেছিলাম আমার ছেলেকে তুমি আমার কাছ থেকে দূরে নিয়ে যেও না, আমাকে সঙ্গে করে নিয়ে আসলে এটা কখনোই হতো না। আপনি আমার মেয়েকে দোষারোপ করছেন কেন? এতে তো আমার মেয়ের কোনো দোষ নেই। এটা একটা দুর্ঘটনা, সেটা আপনি এখানে উপস্থিত থাকলেও হতে পারত। আর এমন দুর্ঘটনা যে কোনো কারোর সঙ্গেই তো হতে পারে। যে কোনো কারোর সঙ্গেই হতে পারে, তাহলে আমার ছেলের সঙ্গেই কেন হলো? আপনাদের মেয়ের সঙ্গে কেন এরকম দুর্ঘটনা হলো না? আমাদের ছেলের মৃত্যুর জন্য শুধুমাত্র এই মেয়েটাই দায়ী। এই মেয়েটার জন্যই আমাদের ছেলে আমাদেরকে ছেড়ে চলে গেছে। রাহুলের কিচ্ছু হয়নি, রাহুল মারা যায়নি, ও বেঁচে আছে। আমার পুরো বিশ্বাস ও বেঁচে আছে। আমি কিছুতেই মেনে নিতে পারবো না যে রাহুল আমাদের মাঝে নেই। রাহুল আমাকে কথা দিয়েছিল ও ফিরে আসবে, আর ও ঠিক ফিরে আসবে। আমাদের সামনে আর এসব নাটক করতে হবে না, অনেক নাটক করেছো। তোমার মতো অপয়া মেয়েকে আমরা আমাদের সঙ্গে কিছুতেই থাকতে দেব না। যখন আমার ছেলে নেই তখন বৌমা কিসের? এরকম বলবেন না মা, আমাকে আপনাদের সঙ্গে থাকতে দিন। আমি রাহুলের জন্য অপেক্ষা করব, একদিন না একদিন ও ঠিক ফিরে আসবে। প্রীতির শ্বশুর মশাই এবং শাশুড়ি মা কিছুতেই প্রীতিকে নিজেদের সঙ্গে করে নিয়ে যায় না। প্রীতি পাগলের মতো কান্নাকাটি করতে থাকে। প্রীতির বাবা মা প্রীতিকে নিজেদের বাড়িতেই নিয়ে যায়। প্রীতি কিছুতেই তার স্বামীর মৃত্যুর কথা মেনে নিতে পারে না। যেহেতু ডেড বডিটা পুরোপুরি জ্বলন্ত অবস্থায় ছিল, সেই কারণে প্রীতির মনে হয় ওটা রাহুল না হয়ে অন্য কেউ তো হতে পারে। এরকমই আশা নিয়ে সে এখনো বিধবা হয়ে যাওয়ার পরও বিবাহিত মহিলাদের মতো সাজগোজ করে। নতুন বউরা যেরকম লাল শাড়ি এবং সোনা গহনা পরে ঘুরে বেড়ায়, প্রীতিও ঠিক তাই করে। তাকে দেখে তাদের পাড়াপড়শি সকলেই চমকে যায়।
এ বাবা, এই মেয়ের কি মাথা খারাপ হয়ে গেছে? হানিমুন করতে গিয়ে স্বামী তো মারা গেছে, স্বামী মারা যাওয়ার পরও বিবাহিতদের মতো এরকম সাজগোজ করে ঘুরে বেড়াচ্ছে কেন? দেখো কেমন লাল রঙের শাড়ি পরেছে, আবার গহনা পরেছে। এ বাবা, লাজ লজ্জা বলে কিচ্ছু নেই, কিচ্ছু নেই। আমার তো মনে হচ্ছে এই মেয়ে নিশ্চয়ই অন্য কারোর সঙ্গে চক্কর চলছে, কিংবা এমনও তো হতে পারে যে বিয়ের আগে থেকে এই মেয়ের অন্য কারোর সঙ্গে চক্কর ছিল, আর হানিমুনে ঘুরতে গিয়ে নিজের স্বামীকে ও নিজেই পাহাড়ের উপর থেকে ঠেলে ফেলে দিয়েছে, আর সেজন্য এখন মনের আনন্দে এরকম সেজে ঘুরে বেড়াচ্ছে। একে তো দেখে তাই মনে হচ্ছে। তাদের মুখে এরকম কথা শুনে প্রীতির ভীষণ পরিমাণে খারাপ লাগে। প্রীতি যেখানেই যায় সেখানেই তাকে কটু কথা শুনতে হয়। এর ফলে প্রীতি যেখানে চাকরি করত সেখান থেকেও তাকে চাকরিটা ছেড়ে দিতে হয়। প্রীতি এখন বাড়িতেই বাচ্চাদেরকে টিউশন পড়ানো শুরু করে। কিন্তু প্রীতি বিধবা জানা সত্ত্বেও বিবাহিতদের মতো পোশাক আশাক এবং সাজগোজ করায় তাকে নিয়ে লোকের সমালোচনা চলতে থাকে। এমনকি প্রীতির শ্বশুর বাড়িতেও এই খবর পৌঁছে যায়। দেখেছো, আমার তো প্রথম থেকে ওই মেয়েকে পছন্দ ছিল না। আমার ছেলেটা মারা গেছে, ছেলেটা মারা যাওয়ার পরও ওকে শান্তিতে থাকতে দিচ্ছে না, কোনো নিয়ম কানুন কিচ্ছু পালন করছে না। বিবাহিত হয়ে এখনো সাধুবাদের মতো সাজগোজ করছে, পোশাক আশাক পরছে। নিশ্চয়ই অন্য কারোর সঙ্গে চক্কর করে বসে আছে। তুমি এখনো পর্যন্ত ওর খবর কেন রাখছো বলো তো? যার জন্য আমাদের ছেলে মারা গেছে তাকে নিয়ে ভাবার কোনো দরকার নেই। যে যা পারে করুক, আমাদের দেখার কোনো প্রয়োজন নেই। এভাবেই সময় কাটতে থাকে। ধীরে ধীরে সমাজে প্রীতির মান সম্মান মর্যাদা সবই যেন বিলীন হয়ে আসে। সে যেখানেই যায় সেখানেই তাকে সকলের কাছে অপমানিত হতে হয়। এমনকি এখন প্রীতির কাছে কোনো বাচ্চাও টিউশন পড়তে আসে না। প্রীতি প্রচন্ড পরিমাণে ভেঙে পড়ে। জানো বাবা, আমার কাছে আর কেউ পড়তে আসছে না। ওই বাচ্চাদের মায়েরা বলেছে আমি নাকি খুব বাজে। আমার স্বামী মারা গেছে, তবু আমি এরকম সাধবা সেজে ঘুরে বেড়াই। কিন্তু আমার রাহুল তো মারা যায়নি, তোমরা তো জানো ও বেঁচে আছে। ও একদিন ঠিক ফিরে আসবে, আর সেই জন্যই তো আমি এখনো রাহুলের বউ হয়েই থাকি। আর কবে ফিরে আসবে তোর রাহুল? এতদিন তো হয়ে গেল, তোর এখনো মনে হচ্ছে যে তোর রাহুল ফিরে আসবে? আমার তো মনে হচ্ছে রাহুল সত্যিই মারা গেছে, তা না হলে এতদিন তো কোনো খবর পাওয়া যেতই না। গিন্নি, আমারও মনে হচ্ছে প্রীতি একদম ঠিকই বলছে। আমরা যেহেতু ওই ডেড বডিটা চিনতে পারছি না, ওই ডেড বডিটা কার, তাহলে আমরা এত নিশ্চিত হয়ে বলতে পারি না যে ওটা রাহুলই ছিল। প্রীতি, তুই তোর এক বন্ধুর কথা বলেছিলি না, তার কি খবর হলো? তখনই সেখানে প্রীতির বন্ধু মনোরঞ্জন চলে আসে। মনোরঞ্জন প্রীতির ছোটবেলার বন্ধু ছিল, আর মনোরঞ্জন একজন বড় পুলিশ অফিসার ছিল। কিছুদিন আগেই তার সিমলাতে পোস্টিং হয়েছে। আপনারা চিন্তা করবেন না, আমি রাহুলদাকে খুঁজে বের করার আপ্রাণ চেষ্টা করব। প্রীতি, তুই শুধু ভেঙে পড়িস না, তাহলেই হবে। এই বলে মনোরঞ্জন সেখান থেকে চলে যায়। মনোরঞ্জন সিমলাতে গিয়ে চারিদিকে রাহুলের নিখোঁজ হওয়ার খবর ছড়িয়ে দেয়। সেই সাথে রাহুলের ছবি দিয়ে মনোরঞ্জন চারিদিকে বিজ্ঞাপন মেরে দেয় যে রাহুলের সন্ধান দিতে পারবে তাকে 5 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। এভাবে 10-15 দিনের মধ্যেই একদিন রাহুলের খবর পাওয়া যায়। মনোরঞ্জন প্রীতি এবং রাহুলের পরিবারকে ফোন করে সেখানে ডেকে নেয়। প্রীতি, তোর বিশ্বাস একদম ঠিক ছিল। রাহুল মারা যায়নি, রাহুল বেঁচে আছে। কিন্তু 3 মাস ধরে রাহুল কোমাতে আছে। এনারা যদি সেদিন রাহুলকে পাহাড়ি এলাকা থেকে উদ্ধার না করতো, তাহলে হয়তো নিশ্চয়ই রাহুল বেঁচে থাকতো না। এনাদের কাছে বেশি টাকা পয়সা নেই বলে এনারা রাহুলের চিকিৎসাও করাতে পারেননি। রাহুলের ভালো চিকিৎসা হলে রাহুল নিশ্চয়ই বেঁচে যাবে। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার স্বামীকে বাঁচিয়ে রাখার জন্য। আপনারা যদি আমাকে সাহায্য না করতেন তাহলে হয়তো আমি সত্যি সত্যি বিধবা হয়ে যেতাম। আপনাদেরকে আমি খুশি হয়ে 5 লক্ষ কেন 10 লক্ষ টাকা দেব। শুধু প্রার্থনা করবেন আমার স্বামী যেন সুস্থ হয়ে যায়। এভাবে প্রীতি তাদেরকে 10 লক্ষ টাকা পুরস্কার দেয়। প্রীতি এবং তার পরিবার রাহুলকে এক অনেক বড় হাসপাতালে ভর্তি করে। দীর্ঘদিন চিকিৎসা চলার পর রাহুল একেবারে সুস্থ হয়ে ওঠে। সুস্থ হওয়ার পর প্রীতি রাহুলকে সবকিছু বলে। সবকিছু জানার পর রাহুল তার বাবা মায়ের উপর প্রচন্ড পরিমাণে রেগে যায়। আমার অবর্তমানে তোমরা প্রীতির সঙ্গে এত বাজে ব্যবহার করেছো। তোমাদের জন্য প্রীতিকে কত কিছু সহ্য করতে হয়েছে। শুধুমাত্র প্রীতির বিশ্বাসের জন্য আজকে তোমরা আমাকে আবার ফিরে পেয়েছো। তোমরা একদম ঠিক করোনি মা, প্রীতির সঙ্গে খুব অন্যায় করেছো। আমাদেরকে ক্ষমা করে দে বাবা। তোকে হারিয়ে আমি একেবারে পাগল হয়ে গিয়েছিলাম। আমার মনে হয়েছিল এই মেয়েটাই তোর মৃত্যুর জন্য দায়ী। বৌমা, আমাদেরকে ক্ষমা করে দাও বৌমা। দেখো, এতদিন পর আমার ছেলেটা ফিরে এসেছে। চলো আমরা সবাই আবার আগের মতো থাকা শুরু করি। আমরা সবাই একসঙ্গে মিলেমিশে থাকবো। প্রীতি তার শাশুড়ি মাকে ক্ষমা করে দেয়। রাহুল এবং তার বাবা মা প্রীতিকে সসম্মানে আবার শ্বশুর বাড়িতে ফিরিয়ে নিয়ে যায়। প্রীতিকে নিয়ে যারা এতদিন পর্যন্ত সমালোচনা করে এসেছে তারা এখন প্রীতিকে বাহবা জানায়। এভাবেই প্রীতি তার সামাজিক মর্যাদা এবং সম্মান ফিরে পায়।